ওয়েলকাম ফ্রেন্ডস, আমরা করছি এখন আয়নিক এবং কোভ্যালেন্ট বন্ড বা আয়নীয় এবং সমযোজী বন্ধন। তার মধ্যে ইতিমধ্যে আমরা করে ফেলেছি যে আয়নীয় এবং সমযোজী বন্ধনের প্রাথমিক ধারণা, বন্ধন কেন গঠিত হয়, যোজ্যতার ইলেকট্রনীয় তত্ত্ব, আয়নীয় যৌগদের ধর্ম এবং আয়নীয় বন্ধন ও আয়নীয় যৌগ সম্বন্ধে কিছুটা ধারণা। এইটা আমরা করেছি। আজকে আমরা করব যে কতগুলো আয়নীয় যৌগের উৎপত্তির ব্যাখ্যা, আয়নীয় যৌগগুলো কীভাবে তৈরি হয় সেইগুলো আমরা আজকে জানব। আচ্ছা, এইটা জানার আগে কয়েকটা জিনিস আমরা একটুখানি জেনে নিই। সেটা কি, যে আয়নীয় যৌগ কেন তৈরি হয়, কখন সমযোজী যৌগ তৈরি হয় আর কখন আয়নীয় যৌগ তৈরি হয়। দেখো, আয়নীয় যৌগ তৈরি হয় কাদের ক্ষেত্রে হয়? আমরা জানি যে আয়নীয় যৌগে একটা পরমাণু সে কী করে, ইলেকট্রন ত্যাগ করে, আর একটা পরমাণু ইলেকট্রন গ্রহণ করে। তার মানে বুঝতেই পারছো যে ইলেকট্রন ত্যাগ করে তার সর্ববহিস্থ কক্ষে ইলেকট্রন সংখ্যা কিন্তু যথেষ্ট কম হতে হবে। অর্থাৎ সর্ববহিস্থ কক্ষে ইলেকট্রন কটা থাকতে হবে? 1, 2 বা 3টে। এর বেশি যদি ইলেকট্রন থাকে সর্ববহিস্থ কক্ষে, সে কিন্তু ইলেকট্রন ত্যাগ করতে পারবে না। একটা হলে খুব সহজেই ত্যাগ করবে, যদি দুটো থাকে সেটাও মোটামুটি সহজেই করবে, 3টে থাকলে একটু অসুবিধা হবে কিন্তু তাও ত্যাগ করতে পারবে। 4টে হলে কিন্তু সে ইলেকট্রন ত্যাগ করতে পারবে না, তখন সে ভাগাভাগি করার চেষ্টা করবে। ঠিক আছে? আর এটা হচ্ছে ক্যাটায়নদের ক্ষেত্রে, এরা ক্যাটায়ন তৈরি করবে। ক্যাটায়ন মানে যারা ইলেকট্রন ত্যাগ করে। আর অ্যানায়নদের ক্ষেত্রে কী হবে? 5, 6 বা 7টে ইলেকট্রন বহিস্থ কক্ষে এইরকম যদি ইলেকট্রন থাকে, অ্যানায়নদের ক্ষেত্রে বহিস্থ কক্ষে ইলেকট্রন হচ্ছে 5, 6 বা 7টা। ঠিক আছে? যদি 7টা হয় তার মানে তার একটা ইলেকট্রন দরকার বহিস্থ কক্ষে 8টা হতে। তাহলে সে সবসময় চেষ্টা করবে যতটা সম্ভব ইলেকট্রন টেনে নেওয়ার। যদি 6টা হয় তার 2টো লাগবে, সে 2টো ইলেকট্রন নেওয়ার চেষ্টা করবে। যদি 5টা থাকে তার 3টে ইলেকট্রন লাগবে। তাহলে বুঝতে পারছো 7-এর ক্ষেত্রে সে কী করবে, তার আকাঙ্ক্ষা থাকে অত্যন্ত বেশি, 6-এর তার থেকে একটু কম, 5-এর আরও কম। তাহলে ক্যাটায়ন তৈরি করতে গেলে বহিস্থ কক্ষে সব যত কম ইলেকট্রন থাকে তত ভালো। আর অ্যানায়ন তৈরি করতে গেলে বহিস্থ কক্ষে যত বেশি ইলেকট্রন থাকবে তত ভালো, কিন্তু সেটা কখনোই কক্ষপথ পূর্ণ হবে না। মানে 8টা ইলেকট্রন হলে তাহলে কিন্তু সে আর কোনো বন্ধন তৈরি করবে না। ঠিক আছে? তো এটা হচ্ছে 1 নম্বর শর্ত। 2 নম্বর কি, এই ক্যাটায়ন আর অ্যানায়ন যারা তৈরি করবে তাদের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য থাকতে হবে ভালো মতো। তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য, অর্থাৎ একজন তীব্র তড়িৎ ঋণাত্মক হবে যেটা অ্যানায়ন, আর ক্যাটায়নের কী হবে, তড়িৎ ঋণাত্মকতা খুবই কম থাকবে। এই পার্থক্যটা মোটামুটি 1.9 হলে ভালো হয়। ঠিক আছে? আচ্ছা, আর এটার কী হবে, আয়নীভবন শক্তি ক্যাটায়নদের ক্ষেত্রে খুব কম হতে হবে। আয়নীভবন শক্তি কি, যে ইলেকট্রনকে টেনে রাখার ক্ষমতা নিউক্লিয়াসের, আকর্ষণ। তো সেই আকর্ষণ যদি কম হয় তাহলে সহজেই ইলেকট্রন ত্যাগ করবে। তাহলে আয়নীয় যে এটা হবে আর কি, আয়নীয় ভবন শক্তি, সেটা ক্যাটায়নদের ক্ষেত্রে যথেষ্ট কম হতে হবে, আবার অ্যানায়নদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট বেশি হতে হবে। কেন? তারা ইলেকট্রনটাকে গ্রহণ করবে। তাহলে আয়নীয় ভবন শক্তি যদি বেশি হয় তারা সহজে একটা ইলেকট্রনকে গ্রহণ করতে পারবে। তো এই যে শর্তগুলো, এই শর্তগুলো যদি তাদের মধ্যে থাকে তাহলে কিন্তু তারা সহজেই আয়নীয় যৌগ গঠন করবে। আর যদি এগুলো না হয় তাহলে তারা কী করবে, ভাগাভাগি করে করার চেষ্টা করবে। ঠিক আছে? এইবার আমরা আর একটা জিনিস বলি, তড়িৎ যোজ্যতার পরিমাপ। এই পরিমাপটা কীভাবে হয়, যে কোনো একটা পরমাণু যতটা ইলেকট্রন সে বর্জন করছে অথবা যতগুলো ইলেকট্রন গ্রহণ করছে সেটাই তার যোজ্যতার, তড়িৎ যোজ্যতার পরিমাপ। যেমন সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করছে আর ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করছে, তাহলে এদের যোজ্যতা হচ্ছে কি 1। আবার ক্যালসিয়াম অক্সাইডের ক্ষেত্রে ক্যালসিয়াম 2টো ইলেকট্রন ত্যাগ করে, অক্সিজেন 2টো ইলেকট্রন গ্রহণ করে, আমরা পরে দেখব। তাহলে এদের যোজ্যতা হচ্ছে কত? 2। ঠিক আছে? এইরকম। আচ্ছা দেখো, সোডিয়ামের হচ্ছে
11টা ইলেকট্রন থাকে, পরমাণু ক্রমাঙ্ক যেহেতু 11টা, তাহলে কী হয়ে থাকে 2, 8, 1। প্রথম কক্ষপথে 2, পরেরটায় 8, তারপরটায় 1। তাহলে লাস্ট কক্ষপথে কটা আছে? একটা। লাস্ট কক্ষপথে ইলেকট্রন হচ্ছে একটা। আমরা লাস্ট কক্ষপথটাই দেখাবো, বাকিগুলো দেখার আমাদের দরকার নেই, আমি লাল দিয়ে করলাম। ঠিক আছে। আর ক্লোরিনের কটা? ক্লোরিনের দেখো শেষ কক্ষপথ ইলেকট্রন হচ্ছে কটা? 7টা। তাহলে আমি দিলাম 1, 2, 3, 4, 5, 6, আর এখানে একটা, 7টা। তাহলে 7টা হলো, তাহলে একটা ইলেকট্রন কম আছে। তো কি হবে? এ কি করবে? এই একটা ইলেকট্রন কিন্তু ওই সোডিয়ামের যেটা বাড়তি আছে সেটা ও নেবার চেষ্টা করবে। কি করবে? এইটা এখানে নিয়ে নেবে। ঠিক আছে। নেওয়ার পরে কি হবে? সোডিয়ামের তখন কি থাকবে? দেখো সোডিয়ামের তখন থাকবে কি, একটি ইলেকট্রন চলে গেছে, তখন ওর থাকবে 2 আর 8, একটি ইলেকট্রন নেই, তখন ও কী হবে? ও তখন কিন্তু আয়নে পরিণত হয়ে গেল। কী আয়ন? ধনাত্মক আয়ন। ইলেকট্রন ত্যাগ করে দিয়েছে, ধনাত্মক আয়ন। আর ক্লোরিনের কী হবে? ক্লোরিন হবে, ক্লোরিনের কিন্তু 8টা হয়ে গেল। 1, 2, 3, 4, 5, 6, 7, আর একটা ওখান থেকে নিয়েছে, সেইটা আমি লাল দিয়ে দিলাম, হচ্ছে 8। ঠিক আছে। এবার একটা ইলেকট্রনের তো বাড়তি হয়ে গেল, এ তো ওটা ছিল না, কারণ ওর তো প্রোটন আছে কটা? প্রোটনও 17টা আছে, কিন্তু এখন ইলেকট্রন একটা বেশি হয়ে গেছে, 17 জায়গায় 18টা হয়ে গেছে, আর বহিস্থ কক্ষে 8টা হয়ে গেছে। তাহলে এর একটা ইলেকট্রন বেশি, তার মানে এ মাইনাস হয়ে গেল, অর্থাৎ অ্যানায়ন তৈরি হলো। এইভাবে হয়ে গেল NaCl। এইবার একটা কথা বলি তোমাদের, আগেও আমি বলেছি এটা, যে NaCl একটা অণু হিসাবে কিন্তু থাকে না, আয়নীয় যৌগগুলোই এইভাবে থাকে না। এরা কিভাবে থাকে? এরা এরা সাধারণত মানে একটা কেলাস আকারে থাকে। একটা সোডিয়ামকে ঘিরে থাকে 6টা ক্লোরিন পরমাণু, মানে ক্লোরাইড আয়ন, আর একটা ক্লোরাইড আয়নকে ঘিরে থাকে 6টা সোডিয়ামে আয়ন। এইভাবে এরা একটা কেলাস গঠন করে। সোডিয়াম ক্লোরাইড একটা অণু হিসেবে পাই না, তাই এর একটা আণবিক ভর কথাটা কিন্তু এখানে প্রযোজ্য হয় না। এখানে প্রযোজ্য হয় কি, এই কথাটা যেটা প্রযোজ্য হয় সেটা হচ্ছে সংকেত ভর। সংকেত ভর মানে একটা সোডিয়াম ক্লোরাইডের সংকেত যা, তার ভর, সংকেত ভর। সোডিয়ামের কত? 23, আর ক্লোরিন হচ্ছে 35.5, এই করে হচ্ছে 58.5 হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের সংকেত ভর, নট আণবিক ভর। দেখো লিথিয়াম হাইড্রাইড। লিথিয়াম হাইড্রাইড কীভাবে তৈরি হয়? লিথিয়ামের হচ্ছে 3টে ইলেকট্রন আছে, পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 3। তার মানে কি, প্রথম কক্ষপথে 2, তার কক্ষপথে 1। আর হাইড্রোজেনের হচ্ছে একটাই কক্ষপথ আর একটাই ইলেকট্রন। এবার লিথিয়াম কি করে? এই ইলেকট্রনটা হাইড্রোজেনকে দেয়। ঠিক আছে, দিয়ে কি হয়ে যায়? এদের দুটো হয়ে যায়, আর হাইড্রোজেনের হয়ে যায় দুটো। তখন এটা কি হয়ে যায়? লিথিয়াম 2, মানে একটা তো চলে গেছে, 2 হয়ে যায়। আর এটা প্লাস, যেহেতু ইলেকট্রন ত্যাগ করেছে। আর হাইড্রোজেন কি করে? হাইড্রোজেন ইলেকট্রন গ্রহণ করেছে। হাইড্রোজেন ইলেকট্রন গ্রহণ করার ফলে কি হয়েছে? এর মাইনাস হয়েছে, ইলেকট্রন গ্রহণ করেছে তাই এর মাইনাস। এরও দুটো ইলেকট্রন হয়ে গেছে এখন, একটা নিজের আর একটা লিথিয়ামের। ঠিক আছে, তাহলে এ হলো হাইড্রাইড আয়ন তৈরি করলো, আর এ লিথিয়াম আয়ন তৈরি করলো, করে লিথিয়াম হাইড্রাইড। ঠিক আছে। এবার দেখো ক্যালসিয়াম অক্সাইড কীভাবে তৈরি হয়। ক্যালসিয়ামের হচ্ছে ইলেকট্রন বিন্যাস 2, 8, 8, 2, অর্থাৎ 20টা। প্রথমে 2, পরেরটা 8, তারপরটা আবার 8, তারপরটা আবার 2। লাস্ট কক্ষপথ কটা? 2টো। আর অক্সিজেনের কি? 8টা ইলেকট্রন, প্রথমে 2টো, তারপরটা হচ্ছে 6টা, 6 আর 2, 8। তাহলে এর 2টো ইলেকট্রন কম আছে, আর এর বহিস্থ কক্ষে 2টো ইলেকট্রনই আছে। তাহলে এ কী করবে? এই 2টো ইলেকট্রন একে দিয়ে দেবে, এই 2টো ইলেকট্রন একে দিয়ে দিল। ঠিক আছে, এদিক থেকে একটা, এদিক থেকে একটা আমি দেখালাম, 2টো ইলেকট্রন একে দিয়ে দিল। দেওয়ার ফলে কি হলো? এর এই 2টো ইলেকট্রন চলে গেল, তাহলে 2, 8, 8 থাকলো। আর এর কি হলো? 2 আর 6 জায়গায় আর 2টো যোগ হয়ে 8 হয়ে গেল। তাহলে এর হলো 2, 8, আর এর হলো 2, 8,
8। তাহলে ক্যালসিয়াম দুটো ইলেকট্রন দিয়ে দিয়েছে, দেওয়ার ফলে এর বহিস্থ কক্ষে কিন্তু কোনো আর ইলেকট্রন নেই, তাই আর দেখাচ্ছি না। তাহলে কী পড়ে থাকলে 2 8 8, যেখানে 2 8 8 লিখেছি। আর এর দুটি ইলেকট্রন গৃহীত হয়েছে এই লাল দুটো, ফলে 2 6 ছিল, সেটা হয়ে গেল 2 8। এ দুটি ইলেকট্রন ত্যাগ করেছে, তাই এ কী হলো, ধনাত্মক আধান প্রাপ্ত। এবং কটা ধনাত্মক আধান? দুটো, যেহেতু দুটো ইলেকট্রন দিয়েছে। আর এই দুটো ইলেকট্রন গ্রহণ করেছে, করার ফলে অ্যানায়ন তৈরি হয়েছে, যার আধান হচ্ছে কত? 2, কারণ এর দুটো ইলেকট্রন গ্রহণ করেছে। তাহলে এদের আয়নীয় যোজ্যতা কত? 2। ঠিক আছে। এবার যেহেতু এটা বিপরীত ধর্মী আয়ন, তাই পরস্পরকে একটা আকর্ষণ করে, স্থির তড়িৎ আকর্ষণ, এবং তার ফলে একটা বন্ধন তৈরি হয়, আর ক্যালসিয়াম অক্সাইড যৌগটা তৈরি হয়। ঠিক আছে। এবার ম্যাগনেসিয়াম ক্লোরাইড MgCl2 কীভাবে তৈরি হয় দেখো। ম্যাগনেসিয়ামের পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে কত? 12। ইলেকট্রন কীভাবে সজ্জিত আছে? প্রথমে 2, তারপরটা 8, তারপরটা হচ্ছে 2। বহিস্থ কক্ষে দুটো, আমি এখানে দুটো ইলেকট্রন লাল দিয়ে দেখিয়ে দিলাম। ক্লোরিনের আগেই দেখেছি 2 8 7, আর এখানে আর একটা ক্লোরিন 2 8 7। বহিস্থ কক্ষে ইলেকট্রন কটা? 7টা, মানে একটা করে ইলেকট্রন কম আছে। আর এই দুটো ইলেকট্রন বহিস্থ কক্ষে দুটোই আছে, তাহলে এই দুটো ত্যাগ করবে, দুটো ত্যাগ করার প্রবণতা আছে। দুটো কী করবে? এখানে একটা দেবে, যেহেতু এর একটা চাই, আর এখানেও একটা দেবে, যেহেতু এরও একটা চাই। তাহলে কী হলো? এর বহিস্থ কক্ষে এর ইলেকট্রন থাকলো না, আর এর বহিস্থ কক্ষে 8টা হয়ে গেল, আর এরও বহিস্থ কক্ষে 8টা হয়ে গেল। তাহলে এ একটি ইলেকট্রন নিয়েছে, এর 1 - এ একটা ইলেকট্রন নিয়েছে, এর 1 - আর এই দুটো ইলেকট্রন ত্যাগ করেছে, তাই এর +2। তাহলে কি হলো? এ +2 আর এর একটা মাইনাস, মানে আলটিমেটলি দুটো মাইনাস হলো, আর এর নিজেরই দুটো প্লাস, তাহলে দুটো প্লাস আর দুটো মাইনাস মিলে নিস্তড়িত। তাহলে এটা কি হলো? MgCl2। এখানে কি হলো? 2 8 8। ঠিক আছে, এখানে 2 8, আর এখানে 2 8 8 হয়ে গেল ম্যাগনেসিয়াম ক্লোরাইড। আচ্ছা, সোডিয়াম ফ্লোরাইডের ক্ষেত্রে দেখো, সোডিয়ামের বহিস্থ কক্ষে একটা ইলেকট্রন, আগে আমি যেমন দেখেছি এখানেও তাই, একটা ইলেকট্রন, এই যে একটা, তার আগে 2 8 আছে। আর ফ্লোরিনে কি 2 7, মোট 9টা ইলেকট্রন, প্রথমে 2, তারপরে 7। দেখো ক্লোরিনের সাথে কিন্তু মিল আছে। ক্লোরিনের ছিল কি 2 8 7, আর এর 2 7, মানে 8টা ইলেকট্রন কম আছে, আর একটা কক্ষপথ কম আছে। তো বহিস্থ কক্ষে কটা ইলেকট্রন? 7টা। তাহলে একটি ইলেকট্রন নেবার জন্য তীব্র আসক্তি থাকবে, এবং সে একটি ইলেকট্রন সোডিয়ামের থেকে নেবে। সোডিয়ামের থেকে একটা ইলেকট্রন নিল, নেওয়ার পরে কি হলো? সোডিয়াম ইলেকট্রন দিয়ে দিয়েছে, তার বহিস্থ কক্ষে একটাই ছিল, তার বহিস্থ কক্ষে আর ইলেকট্রন থাকলো না। তাহলে ইলেকট্রন বিন্যাস কী থাকলো? 2 আর 8, এই যে 2 আর 8 লিখেছি। এবং একটি ইলেকট্রন ত্যাগ করার ফলে তার একটা ধনাত্মক আধান হলো। আর ফ্লোরিন একটি ইলেকট্রন গ্রহণ করেছে, 2 7 ছিল, তাহলে এটা হবে 2 8, দুটো 8 লিখেছি, দুটো 8 নয়, একটা 8, 2 আর 8, 2 আর 8। বহিস্থ কক্ষে 8টা ইলেকট্রন পূর্ণ হয়ে গেল, কিন্তু যেহেতু একটি ইলেকট্রন গ্রহণ করেছে, তাই এর একটা মাইনাস হয়ে গেল, ঋণাত্মক হয়ে কী হলো? সোডিয়াম ফ্লোরাইড এই যৌগটা তৈরি হলো। ঠিক আছে। তো এই হলো তোমাদের কতগুলো আয়নীয় যৌগ উৎপত্তি ব্যাখ্যাটা, সেই ব্যাখ্যাগুলো তোমাদের দিলাম। এর পরের দিন আমরা সমযোজী যৌগে চলে যাব। এইগুলো হলো তোমাদের আয়নীয় যৌগ। আয়নীয় যৌগ কীভাবে উৎপত্তি হয় সেগুলো আমি তোমাদেরকে বললাম। তোমাদের সিলেবাসে এইগুলোই আছে, এই কটা যৌগর কথাই বলা আছে। তো সেই কটা যৌগ তোমাদের কমপ্লিট হয়ে গেল। পরীক্ষায় অবশ্যই এর মধ্যে থেকেই আসবে, এর বাইরে থেকে আসার কথা নয়। তোমরা এগুলো ভালো করে নিজেরা প্র্যাকটিস করবে। প্র্যাকটিস করলে তোমাদের কাছে জিনিসটা আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে। তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্তই থাক। এর পরের দিন আমরা নতুন জিনিস নিয়ে আলোচনা করব, সমযোজী বন্ধন নিয়ে আলোচনা করব। আর তোমাদেরকে বলছি যে তোমরা যারা এখন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, যাতে করে নতুন ভিডিও আপলোড হলে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। আর ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর তোমাদের কিছু জিজ্ঞাসা থাকলে তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও। তাহলে আজকে এখানেই রাখছি। তোমরা সবাই ভালো থেকো।